হুম। তাহলে এখন কি আমাকে সময় দেওয়া যাবে? উজ্জ্বল, আমার ভয় করছে। হিমেল ভাই হঠাৎ এই বাড়িতে কেন এলো? সে আসতেই পারে। তবে সত্যি করে বল, রাশেদের সাথে তোর যোগাযোগ হয়? না না, যোগাযোগ হয় না। আপনি বিশ্বাস করছেন না? আপনার রোম্যান্সের কসম আমি। উজ্জ্বল তেতে উঠল। রুমুকে ঠাস করে কোল থেকে ফেলে দিল বিছানায়। কত বড় সাহস! উল্টাপাল্টা কসম কাটতে তোকে কেউ বলেছে? তোর উল্টাপাল্টা কসমে যদি আমার রোমান্স এফেক্ট পড়ে, তখন যদি কলিকাতে হারবালের প্রয়োজন পড়ে যায়, তখন কি হবে? রুমু চমকে যায়। কোনো মতে কোমরে হাত রেখে উঠে বসে। উজ্জ্বলের প্রশ্নের পাল্টা জবাব দিয়ে বলে, তখন আমিও গান গাইবো। আমি জুয়ান একটা মাইয়া, বুড়া জামাইয়ের কাছে আমায় বাবাই দিছে বিয়া। আমি বুড়া? ভ্রু কুঁচকে প্রশ্ন করে উজ্জ্বল। রুমু বাকি গান গাওয়ার আগে উজ্জ্বল শার্টের বোতাম খুলতে শুরু করে। আজ তোকে প্র্যাকটিক্যালি বোঝাবো কে বুড়া। উজ্জ্বল, আপনার এইসব প্র্যাকটিক্যাল বুঝতে বুঝতে এখন আর আমার মাথায় একাডেমিক কোনো পড়াই ঢোকে না। শেষোক্ত বাক্যটি কাদো কাদো সুরে আওড়ালো রুমু। রুমুর পরের দিন সকালটা শুরু হলো ভিন্নভাবে। আজ কেউ তাকে নাস্তা করতে ডাকেনি। যদিও রুমু ভাবতেও পারেনি চাচাজান যা বলেছেন তাই করবেন। তবে কি সত্যি সত্যি উজ্জ্বল আর রুমুর হাড়ি আলাদা? দোকান থেকে গরম গরম পরোটা নিয়ে ফিরল উজ্জ্বল। দুজনে একসাথে নাস্তা সেরে বসলো। রুমুর মুখটায় আজ আধার নেমেছে। চিন্তায় মেয়েটার মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। তোর কি হয়েছে চমু বউ? মন খারাপ কেন? আমার কারণে আপনাকে আলাদা করে দিল। চাচা যান যে এমন করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোর বাপ, আমার বাপ, দুজনের ঘাড়া রক, একটা বাঁকা, জানিস না? সে সাথে আপনারও। কার ছেলে দেখতে হবে তো। এখন কি করবেন উজ্জ্বল? এমন তো না যে চাকরি পেয়ে যাবেন বা জমানো মোটা অঙ্কের টাকা আছে। তোকে এত কিছু ভাবতে বলেছি আমি? তোর দায়িত্ব আমি নিয়েছি, তাই সব চিন্তা আমার। তোর দায়িত্বে শুধু আমাকে সাপোর্ট করবি, আমার পাশে থাকবি। মাঝে মাঝে উপরে নিচেও থাকতে পারিস, সমস্যা নেই। রুমু কোলের বালিশটা ছুড়ে দিল উজ্জ্বলের গায়ে। সিরিয়াস কথায় মজা উড়ানোর মানে আছে? নার্গিস সকাল থেকে উজ্জ্বল এবং রুমুর উপর নজর রাখছেন। যতই রাগ জেদ দেখানো হোক, মন তো মানে না। উজ্জ্বলও কম যায় না। দুপুরে বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়ি ফিরল সে। সৈয়দ শামসুল এবং নার্গিস খেতে বসেছেন। উজ্জ্বল তাদের দেখে গলা ছেড়ে বলে, উচিত কথার ভাত নেই তো কি হচ্ছে, বিরিয়ানি তো আছে, আজ থেকে বিরিয়ানি খাবো। ছেলের কাণ্ডে নার্গিস আড়ালে মুচকি হাসলেন। সৈয়দ শামসুল তাচ্ছিল হেসে বলেন, যাও যাও, এতই সোজা? কতদিন খেতে পারো দেখবো। উজ্জ্বল বাবার কথায় পাল্টা উত্তর দিয়ে বলে, দাঁত আছে যতদিন, খেয়ে যাবো ততদিন। উজ্জ্বল ভাইয়ের স্বল্প সময়ের মজা যে অন্যদিকে মোড় নেবে কে জানতো। গতকাল প্রোফাইলের পিকটি হঠাৎ ভাইরাল হয়ে যায়। নানান পাবলিক পেজে তাকে নিয়ে চলছে মাতামাতি। এছাড়াও কেউ কেউ ফেসবুক প্রোফাইলটি শেয়ার করে বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছে। যদিও সবাই মজার ছলেই নিয়েছিল ব্যাপারটি। ভাইরালের ব্যাপার নিয়ে রুমুর কোনো ভাবাবেগ নেই। উজ্জ্বল ভাই যে এমন একটা কাজ করতে পারে কখনো তার ভাবনায় আসেনি। ভাইরাল ছবিটি দেখে রাশেদ হিমেল বেজায় চটে আছে তাদের সুখের সম্পর্ক ওদের কাছে যেন বিস্ফোরা। সামনে ফাইনাল পরীক্ষা। এভাবে আর কতদিন ঘরবন্দি থাকা যাবে? পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে বিধায় উজ্জ্বল রুমুকে নিয়ে আজ কলেজে গেল। উজ্জ্বলের বাইকে চড়ে কলেজের সামনে নামতেই পরিচিত সবাই তাদের দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। তাছাড়া ভাইরাল ছবিটির কথা কেউ ভুলেনি। সবার মাঝে কানাঘুষা চলছে। রুমু বাইক থেকে নামতেই উজ্জ্বল আদেশ সুরে বলে, আমি ফোন করা ছাড়া কলেজ মাঠেও আসবি না, ক্লাসে বসে থাকবি। এতদিন কি কি করিয়েছে সব নোটস নেবি সুরের কাছ থেকে, আমি আবার নিতে আসবো। ঠিক আছে। তুমি ক্লাসে যাবে না? না, কাজ আছে। আমি ফোন করলে বের হবি। দুপুরে খাওয়া সেরে বাসায় যাব। আমি তাহলে ক্লাসে যাই। যা। রুমু চলে গেল ক্লাসে। উজ্জ্বলের মাথা ভর্তি চিন্তারা বাসা বেঁধেছে। বাবার কি এখনো রাগ পড়বে না? তিনি কি তার জেদে অটল থাকবেন? এই মুহূর্তে কিছু তো উজ্জ্বলকে করতেই হবে। রুমুর পড়াশোনার খরচ এছাড়াও অন্য খরচের তো কমতি নেই। উর্মি আপা বলেছে চিন্তা করতে হবে না, খরচ তারা দেবেন। কিন্তু বোন দুলা ভাইয়ের কাছ থেকে কতদিন হাত পেতে নেওয়া যায়? যেভাবে এসেছিল সেভাবে আবার চলে গেল উজ্জ্বল। নিয়ম মাফিক এভাবে কেটে গেল আরো 60টি দিন। উজ্জ্বলের সংসারে ভালোবাসার কমতি নেই। মিলেমিশে চলছে তাদের পুতুল পুতুল সংসার। রোজ শামসুল লেগে থাকলেও নার্গিস কিছুটা দমে গেছেন। মাঝে মাঝে তার রান্না করা খাবার আড়ালে উজ্জ্বলের রুমে রেখে যান। রুমুর সাথেও ইনিয়ে বিনিয়ে কথা বলেন। মনকে বুঝিয়ে তিনি উত্তর পায় না। কার উপর রাগ করবেন তিনি? ছেলের বউয়ের উপর? ছেলের বউটাকেও তো ছোটবেলা থেকে নিজ হাতে গড়ে মানুষ করেছেন। সেই ছোট্ট রুমু চাচি আম্মা বলতে যতটা পাগল ছিল, নিজের মায়ের জন্যেও ততটা পাগল ছিল না। অপরদিকে উজ্জ্বলের উপর রাগ দেখাবে? বুঝ হওয়ার পর থেকে উজ্জ্বলের একটাই কথা, সৈয়দ বাড়ির বউ রুমু হবে আর কেউ নয়। দুজন যখন দুজনকে মেনে নিয়েছে, তখন তাদের রাগ করাতে কি যায় আসে? এসব যুক্তি সৈয়দ শামসুলের কাছে খাটে না। তিনি তার যুক্তিটা অনড়।
উজ্জ্বলের বুকের কোণে লেপ্টে শুয়ে আছে রুমু। মেয়েটার উদাম শরীরে তর্জনী আঙ্গুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রুমুকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে উজ্জ্বল। সূর্যি মামার জানালার পর্দা গলিয়ে আলোর তীর্যক রশ্মি ফেলছে। নিস্তব্ধ রুমটায় রুমুর শ্বাস প্রশ্বাসের প্রতিধ্বনি শোনা যায়। রুমু, রুমু। নরম স্বরে ডাকলো উজ্জ্বল। কলেজ পরীক্ষা চলছে, এতক্ষণ ঘুমিয়ে থাকলে উঠবে কখন, রেডি হবে কখন, আর যাবে কখন? উজ্জ্বল রুমুকে শরীর থেকে সরাতে চায়, কিন্তু অবাধ্য রুমু উজ্জ্বলের গলা জড়িয়ে ঘুমিয়ে রয়। রুমু রে, ওঠ না, পরীক্ষা দিতে যাবি না? আর একটু ঘুমাই, শরীরটা ভালো লাগছে না। অজুহাত দিবি না রুমু? রুমু পিটপিট চোখে তাকায় উজ্জ্বলের পানি। এতদিন অজুহাত দেখালেও তার শরীরটা আজ সত্যিই ভালো লাগছে না। মাথাটা কেমন ঘুরছে, সারা শরীর ম্যাচ ম্যাচ করছে। রুমুর মায়াময় চাহনি উজ্জ্বলকে ঘায়েল করে। অতি যত্নে পরপর বেশ কয়েকবার ওষ্ঠ ছোঁয়ায় রুমুর গালে। উঠে যা চুমু। আর একটু সই, ভালো লাগছে না তো। কেন? রুমু প্রত্যুত্তর করে না। গায়ের কাঁথা টেনে আড়মোড়া কাটিয়ে বলে, আজকে পরীক্ষাটা না দিলে কিছু হবে না, সব তো দিলাম। রুমু, ওঠ, নাটক করিস না তো। রুমু উঠে বসলো, তবে তার আগে বিরক্তি নিয়ে উজ্জ্বলের গালে কামড় বসালো। উজ্জ্বল অবাক হয় না। রুমুর এটা পুরনো অভ্যাস। অন্তত বিয়ের পর থেকে এই মেয়েটার কামড় খেতে খেতে কুকুর দেখলে এখন আর ভয় লাগে না। আচ্ছা, রুমু যদি উজ্জ্বলের এই কথা জানে নিশ্চয়ই রাগারাগি করবে। উজ্জ্বল হেসে উঠে বসে। ডার্লিং, উঠে যান, আমাকে কনভিন্স করে কোনো লাভ নেই। আমি এখন রোমান্টিক মুডে নেই, সিরিয়াস মুডে আছে। সাথে কথা বলাই বেকার। উঠে যা, পরীক্ষা শেষে আমি নিতে আসবো। যেহেতু পরীক্ষা শেষ, আজকে আমরা বাইরে খাবো, ঠিক আছে? ঠিক ভুল সবটাই আপনি বিচার করেন, আমি আর কি বলবো। রুমু রাগ দেখিয়ে উঠে যায়, তাতে উজ্জ্বল হাসে। আজকে রুমুর পরীক্ষাটা আগে আগে শেষ হয়েছে। মেয়েটা কাগজ জমা দিয়ে কলেজের বারান্দায় ঘোরাঘুরি করছে। মাঠে যাওয়ার ইচ্ছে জাগলেও একা মাঠে যাওয়া তার জন্য নিষিদ্ধ। আর এই নিষেধাজ্ঞা জারি করেছে উজ্জ্বল। হঠাৎ দপ্তরে এসে রুমুর খোঁজ করলেন। যেহেতু রুমু ক্লাসের আশেপাশে ছিল, তাই সুরাইয়া দেখিয়ে দিল রুমুকে। দপ্তরি রুমুকে দেখে বলেন, তোমার গার্জিয়ান এসেছে, আমার সাথে আসো। আমার গার্জিয়ান কে? আসলে দেখতে পাবে। রুমু দপ্তরের পেছন পেছন যায়। ভেবেছিল উজ্জ্বল এসেছে, তবে এত তাড়াতাড়ি আসার তো কথা নয়। অফিস কক্ষের সামনে এসে রুমু দেখা পেল তার ভাবির। আনিকাকে দেখে মেয়েটা চমকে যায়। মুখ ফুটে কিছু বলার আগে আনিকার অশ্রুসিক্ত চাহনি দেখে কলিজাটা মোচড় দেয়। ভাবি কি হয়েছে? আমার নেই রুমু। নেই মানে? আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা খুব খারাপ। আব্বা বলল তোকে নিয়ে যেতে, যে কোনো সময় অঘটন হয়ে যাবে, তুই আমার সাথে চল। এসব কি বলছো? আমার কিছু হবে না। চল রুমু, আব্বা বলল তোকে নিয়ে যেতে। কিন্তু উজ্জ্বলকে ছাড়া আমি যাব না। উজ্জ্বল আর কিছুক্ষণ পরেই আসবে। এখন উজ্জ্বল তোর সব আমি জানি, কিন্তু তুই তোর মাকে শেষ দেখা দেখবি না? যত যাই হয়ে যাক, মা তো মাই। রুমুর কান্না পেয়ে যায়। নিজেকে না দমাতে পেরে মেয়েটা কেঁদেও ফেলে। অবশেষে উজ্জ্বলের নিষেধাজ্ঞা ভেঙে দিয়ে রুমু আনিকার সহিত বেরিয়ে যায়। প্রায় আধা ঘন্টা পর কলেজে এসে উপস্থিত হয় উজ্জ্বল। সুরাইয়ার কাছে জানতে পারে রুমু বেরিয়ে গেছে। দপ্তরি নাকি তাকে খুঁজেছে। উজ্জ্বল দপ্তরির কাছে যোগাযোগ করে জানতে পারে তার ভাবি এসে তাকে নিয়ে গেছে। রুমুর মা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। কলিজা মোচড় দেয় উজ্জ্বলের। রুমুকে নিয়ে যাওয়ার মানেটা উজ্জ্বল জানে। একটা মিথ্যা নাটক সাজিয়ে রুমুকে উজ্জ্বলের আড়ালে নিয়ে গেল। উজ্জ্বল বাইক স্টার্ট দেয়, কয়েক মিনিটে পৌঁছে যায় রুমুদের বাড়ি। উজ্জ্বল কোনো কিছুর তোয়াক্কা না করে রুমুকে জোরে জোরে ডাকতে থাকে। উজ্জ্বলের ডাকাডাকিতে উপস্থিত হয় আনিকা এবং রাবেয়া। তাদের উপস্থিতি পেয়ে উজ্জ্বল রাগান্বিত স্বরে বলে, আমার বউকে মিথ্যা বলে নিয়ে গেলেন, ঝামেলা করতে চায় না, আমার বউকে ফিরিয়ে দেন। রাবেয়া তেতে উঠলেন। কে তোর বউ? জানেন না? আপনার একমাত্র মেয়েকে এখানে এনে হাজির করুন, আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো কে আমার বউ। উজ্জ্বলের চোখ রাঙিয়ে তাকিয়ে আছে রাবেয়ার পানে। তাদের সম্পর্ক এখন বদলেছে। একটা সময় চাচি ছিল, আর এখন শাশুড়ি। উভয় দিকে বিবেচনা করলে তিনি সম্মানীয় ব্যক্তি। কিন্তু এই মুহূর্তে রাবেয়াকে সম্মান করার মন মানসিকতা নেই উজ্জ্বলের। অতিরিক্ত রাগে থরথর করে কাঁপছে সে। এই মহিলার চালবাজিতে আজ এত কিছু ঘটছে। আপনাকে সম্মান করার মোড় চলে যাচ্ছে শাশুড়ি। যাব, এখানে থাকার জন্য আসিনি। রুমু কোথায় বলুন, আমি চলে যাচ্ছি। এসব কাছে নাটক বন্ধ করুন। জল বিশুদ্ধ গড়ানোর আগে ভারে ভারে সবটা সমাধান করুন। আপনি মানেন আর না মানেন তাতে আমার কি আসে যায়। আমি আমার বউকে চাই, আমি সেই সমাধান চাইছি। রাবেয়া উজ্জ্বলের সাথে তর্কে পারে না। বাড়িতে পুরুষ কেউ নেই। রাশিদ বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। আনিকা থমথমে চোখে মুখে তাকিয়ে আছে উজ্জ্বলের পানে। ভাবি, আপনি কলেজে গিয়েছিলেন, মিথ্যা বলে রুমুকে এনেছেন। এসব কি বলো উজ্জ্বল? আমি এমন কিছুই করিনি। মিথ্যে কেন বলছেন ভাবি? আপনার কি একটু লজ্জা লাগছে না? চল,
অযথা ঝামেলা করবে না। আমি এমন কিছুই করিনি। অন্তত আপনাকে ভালো জানতাম, এখন দেখি অমরদের সাথে চলে আপনি অমরসে পরিণত হয়েছেন। আনিকা দ্বিতীয়বার কিছু বলার সাহস করে না। উজ্জ্বল বুঝতে পেরেছে বাড়িতে রাশেদ নেই। রাশেদ থাকলে নিশ্চয়ই বেরিয়ে এসে ঝামেলা করত। উজ্জ্বল রুদ্ধশ্বাস ছাড়ল, আর সময় অপচয় না করে অতি দ্রুত প্রবেশ করলো ঘরে। উজ্জ্বলের কর্মকাণ্ডে রাবেয়া আনিকা দুজনেই অবাক। রাবেয়া উজ্জ্বলের পেছন পেছন ছুটছিলেন, তার চিৎকার চেঁচামেচি কোনো কিছুই পরোয়া করলো না। উজ্জ্বল সারা ঘরের আনাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজলো, অথচ রুমুকে কোথাও পাওয়া গেল না। উজ্জ্বলের রাগ বাড়ল। ছেলেটা রাগ সামলাতে না পেরে রান্নাঘরে থাকা সকল বাসন মেঝেতে আশ্রয় ফেলল। ভাবি 3 ঘন্টা সময় দিলাম, এর মাঝে সত্যিটা প্রকাশ করে যদি আমার কথার হেরফের হয় তবে এই বাড়িতে আগুন চলবে, আগুন। উজ্জ্বল বেরিয়ে পড়ল। রাবেয়া পেছন থেকে একের পর এক গালমন্দ করলেন, তাতে অবশ্য উজ্জ্বলের কিছু যায় আসে না। রোজ শামসুল ভাতের লোকমা মুখে তুলে চোখ ঘুরালেন। উজ্জ্বলের কোনো কথাই ওনার কানে ঢুকছে না। ঢুকছে না নাকি ঢুকাতে চাইছেন না তা বেশ ভালো করে বুঝে উজ্জ্বল। বাবার এতটা পাষাণ মনোভাব উজ্জ্বলকে ব্যথিত করে। আব্বা, আমার সাথে থানায় চলেন, আপনি গেলে ব্যাপারটা জোরালো হবে। কাঁচা কাজে থানায় যাব, তাও আমি? আব্বা এমন করবেন না, আপনার ছেলে বিপদে, আপনি বুঝতে পারছেন না? আমি বেশ ভালো করে বুঝতে পারছি তোর বিপদ নয়, বরং বিপদ পালিয়ে গেছে। বিপদ পালিয়ে গেছে মানে? আর বিপদ সে নিয়ে গেছে, তুই এসবে আর নিজেকে জড়াবি না। আব্বা আপনি এসব কি বলছেন? বুঝতে পারছিস না? একদমই না। ওর চাচাদের সাথে আমাদের একবার খুনাখুনির পর্যায়ে চলে গেছিল, মনে আছে? আব্বা এসবের সাথে চাচার সম্পর্ক ছিল না, সেটা তুমি ভালো করে জানো। এসব করেছে রাশেদ আর চাচি আম্মা। সে যেই করুক হয়ে যেত। শোন, আমি তোকে বলছি, রুমুকে তারা নিয়ে গেছে, ভালো হয়েছে, তোর মাথা থেকে আপদ বিদায় হয়েছে। আব্বা আপদ মানে? রুম আমার স্ত্রী, আপনি এভাবে বলতে পারেন না। আমি তোর ভালোর জন্য বলছি, তাই কি তুই বুঝতে পারছিস না? কোনটা ভালো কোনটা মন্দ তা বোঝার বয়স আমার হয়েছে। না, হয়নি। অহেতুক ঝামেলা করবি না, রুমুকে ডিভোর্স দে। সব ঝামেলা আমি আর সহ্য করতে পারবো না। আমার খোঁজ তুই রাখিস, প্রেশার সবসময় হাই থাকে, রাতে ঘুমাতে পারি না। এসব কার জন্য হচ্ছে? তোর চিন্তায় হচ্ছে। ডিভোর্স কে দেবে? আমি? এতই সহজ? আমি বলছি, আমি সৈয়দ শামসুল বলে রাখলাম, এ মেয়ে ফিরে আসবে তবে তোর সংসার করতে না, সংসার ভাঙতে আসবে। রুমু নিজেই তোকে ডিভোর্স দেবে। আমি দেব না, প্রয়োজনে ওর হাত পা ভেঙে সংসার চালিয়ে যাব। আমি বলছি সৈয়দ উজ্জ্বল আনিস, রুমু কখনোই ডিভোর্স দেবে না। ছেলেটা মনে জোর নিয়ে কথাটা বলল, তবে তার কথায় তাচ্ছিল্য হাসলেন সৈয়দ শামসুল। ঠিক আছে, যা হবার হবে। তুমি এখন অন্তত আমার সাথে থানায় চলো। পারবো না। কিন্তু কেন? তোর ব্যাপার তুই বুঝবি। উজ্জ্বল হতাশায় শ্বাস ছাড়ল। নিজেকে প্রচণ্ড অসহায় লাগলো তার। বিপদে কেউ পাশে না থাকলে বিপদটাকে হাজার গুণ বেশি ভারী মনে হয়। উজ্জ্বলেরও এখন তাই মনে হচ্ছে। ঠিক আছে, থানায় আমি যাব, তোর ভাইয়ের নামে মামলাটা কিন্তু দেব। যা ইচ্ছা কর, তবে মাথায় রাখিস, যদি রুমু বিগড়ে যায় আর সে তোকে পাল্টা কিডন্যাপের মামলায় ফাঁসিয়ে দে, তখন কি করবি? রুমু এমন কিছু করবে না। করতেও পারে। নারী নির্যাতনের সাথে কিডন্যাপের মামলা কতটা ভয়াবহ হবে তোর ধারণার বাইরে। যেহেতু রুমুকে তার পরিবার নিয়ে গেছে, নিশ্চয়ই তার সাথে খারাপ কিছু হবে না। এখন স্থির হও, পরিস্থিতি স্বাভাবিক হলে যা করার করবি। আশ্চর্য, আমি বসে থাকবো? আব্বা আপনার কথা শুনে আমার নিজেকে বিকল্প ছাড়া কিছু মনে হচ্ছে না, যা করার আমি করব। উজ্জ্বল উঠে দাঁড়ালো। নার্গিস এতক্ষণ শঙ্কিত চোখে মুখে তাকিয়েছিলেন। ভয় হচ্ছিল বাবা ছেলে আবার না অতিরিক্ত ঝগড়ায় লিপ্ত হয়। তবে উজ্জ্বল এবং সৈয়দ শামসুল কেউ অতিরিক্ত পর্যায়ে গেল না। এখন শুধু একটাই ভয়, উজ্জ্বল যদি থানা পুলিশ করে তবে তার নিজের ফেঁসে যাওয়ার আশঙ্কা বেশি। তাছাড়া রাশেদ উৎপেতে আছে উজ্জ্বলকে মারবে বলে। সব মিলিয়ে নিজের ছেলের জীবনটা নিরাপদ চান তিনি। উজ্জ্বল যখন বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো, তখনই তাকে আঁকড়ে ধরেন নার্গিস। বাপ, তুই থানা পুলিশ করিস না, আমার একমাত্র ছেলে তুই, আমাদের কথা একবার চিন্তা কর। আম্মা আমার বউয়ের খোঁজ নাই, আমি চুপচাপ হাত পা কোলে নিয়ে বসে থাকবো? আমি তা বলিনি, তোর বন্ধু বান্ধবদের দিয়ে খোঁজ নে, কিন্তু তুই থানা পুলিশে যাবি না। গেলে কি হবে? তুই নিজেই বিপদে পড়বি। আমাকে কথা দে, আল্লাহর রস্তে আমাকে কথা দে, তুই এসব করবি না। নার্গিস ঠুকরে কেঁদে ওঠেন। উজ্জ্বল দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, তবে শেষ থেকে ছাড়বো আমি। সৈয়দ শামসুল আবারও হাসলেন। আজ মনে হয় তিনি উজ্জ্বলকে অবজ্ঞাই শেষ করবেন। শোন, এমনটা হবে যে তুইও জানতি। কি জানতি না? নিজ দায়িত্ব যখন বিয়ে করেছিস তখন জ্বর জাপটা সবটাই তোকে সামলাতে হবে। উজ্জ্বল প্রত্যুত্তর করে না, বেরিয়ে যায় ঘর ছেড়ে। সময় গড়িয়ে সন্ধ্যা হলো। রুমুর খোঁজ উজ্জ্বল এখনো পায়নি। উজ্জ্বলের শেষ ভরসা ছিল রুমুদের বাড়ির কাজের লোক রহিমা। অথচ তিনি জানান 1 সপ্তাহ আগে রাশেদ তাকে আসতে মানা করে দিয়েছে। তাদের নাকি আর কাজের লোক প্রয়োজন নেই।
রুমুর বাবা ব্যবসায়িক কাজে ঢাকায় গেছেন। সব মিলিয়ে উজ্জ্বলের পক্ষ নিয়ে লড়ার মতো কেউ নেই, কেউ রইল না। উজ্জ্বলের সকল বুদ্ধি যখন নিষ্প্রাণ, তখন সে তার দলবল নিয়ে হাজির হলো রুমুদের বাড়ি। রাশেদ যেন এমনটাই চাইছিল। উজ্জ্বলের আগমনে সে তীক্ষ্ণ হাসলো। আরে উজ্জ্বল যে, আয় আয়। এই শালা তোর দুলাভাই হই, দুলাভাইটা। কি? শালা বুঝিস না, দুলাভাই হই তোর। তোকে মামার ডাক শোনানোর দায়িত্ব নিয়েছে, অথচ তুই আমার ঘরে আগুন দিচ্ছিস। উজ্জ্বল, দুলাভাই শালা। উজ্জ্বল তোর মাথায় কি সমস্যা আছে? না, আমার তো মনে হচ্ছে তোর মাথায় সমস্যা আছে। আমার মাথায় সমস্যা থাকলে তোর আঁকা করা পুরোটাতেই সমস্যা। আমি তোর বউয়ের বড়, আর আমি তোকে দুলাভাই ডাকবো, তুই আমাকে শালা ডাকবি? এটুকু রেসপন্স কর। উজ্জ্বল যেন মজা পেল, মুহূর্তেই এক ঝলক হেসে থেমে গেল। তুই বয়সে বড়, তবে বিচার বুদ্ধিতে না। তুই যদি বড় হতি তাহলে সব ঝামেলার সমাধান চাইতি, অন্যদের উস্কে দিতি না। উজ্জ্বল মুখ সামলে কথা বল, বড়টা শিখায়নি তোকে? আমাকে কেউ ভদ্রতা শেখায়নি, আর তোকে শিখেও ভদ্র বানাতে পারেনি। পার্থক্যটা বুঝেছিস? তুই বের হ আমার বাড়ি থেকে। বউ দিয়ে দিয়ে চলে যাব। কে বউ? কে তোর বউ? নাটক করছিস কেন? আমি নাটক করেছি না। উজ্জ্বল রুদ্ধশ্বাস ছাড়ে। এসব ঝগড়া ঝামেলা আর মানা যাচ্ছে না। রাশেদ যে ভাঙবে তবু মচকাবে না, তা বেশ ভালো করেই জানা আছে। রাশেদ, তোর কাছে রিকোয়েস্ট করছি, ঝামেলা না বাড়িয়ে কমাতে চেষ্টা কর। আমি ঝামেলা করেছি নাকি তুই করছিস? কে বলেছে আমার বোনকে বিয়ে করতে? তুই জানতি তোদের সাথে আমাদের সখ্যত নেই, তাহলে বিয়ে করলি কেন আমার বোনকে? এমন ছ্যাঁত করছিস কেন? তোর বোন রাজি ছিল বলেই বিয়েটা করেছে, এমনি এমনি তো করিনি। উজ্জ্বল তোকে পুলিশে দিতে মন চায়? তো দিয়ে মানা করেছে। আব্বার কারণে এইসব দাঁত খিচে আসি, না হলে থানায় তোরে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দিতাম, কুত্তার বাচ্চা কথাকার। খবরদার মা বাবা তুলে গালি দিবি না। 1000 বার দিব, কি করবি তুই? উজ্জ্বল চমৎকার হাসলো। এগিয়ে এলো রাশেদের মুখোমুখি। ঝামেলা বাড়াতে চায় না, আর বউকে ফিরিয়ে দে। আমার বোনের দায়িত্ব তুই নিয়েছিলি, এখন যখন আমার বোন নিখোঁজ তখনই আমাদের দিকে আঙ্গুল তুললি। ব্যাপারটা এমন তো হতে পারে তোর হাত থেকে বাঁচতে সে পালিয়েছে না, মানে আমি বুঝাতে চাইছি তোর মতো ছেলের সাথে অন্তত সংসার করা যায় না। উজ্জ্বল মুহূর্তেই রেগে গেল। কাল বিলম্ব না করে খুবলে ধরল রাশেদের শার্টের কলার। রাশেদ যেন আরো সুযোগ পেল। উজ্জ্বলকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে দিল মেঝেতে। উজ্জ্বলের বন্ধুরা এগিয়ে আসতে উজ্জ্বল হাত ইশারায় থামতে বলে। শার্টের কলার ঠিক করে রাশেদ উজ্জ্বলের একপাশে বসে বলে, রুমু কোথায় আছে আমি জানি, যেখানেই আছে তোর রুমু ভালো নেই বুঝলি। তোর কাছে দুটো অপশন দিলাম, তুই রুমুকে ডিভোর্স দিবি, কাবিনে সব টাকা পরিশোধ করবি। মরে গেলেও ছাড়বো না, ছাড়তে বিয়ে করে নি। আহা, পুরো কথাটা তো শোন। যদি ডিভোর্স না দেস তাহলে তোর বাপ মা আমার মায়ের এবং আমার পা ধরে মাপ চাইবে এই এলাকার সবার সামনে। উজ্জ্বল গাল ভর্তি থুতু ছুড়ে দিল রাশেদের মুখে। অপমানে থমথমে হয়ে গেল রাশেদের মুখ। আমার বাপ মা চাইবে, তাও কিনা তোর মতো অসভ্য বর্বরের কাছ থেকে? এই কথা শোনার আগে তোর জিব্বাটা পুড়িয়ে দেওয়া উচিত ছিল। তাছাড়া তোরা কোন ফেরেস্তা যে আমার বাবা মা তোদের মতো দুইটা অমানুষের কাছে মাপ চাইবে? আমার বউকে আমি খুঁজে নেব, যদি না পাই তোর বউ সামলে রাখিস। বলাতে চায় না, হঠাৎ দেখা গেল আমার বউয়ের মতো তোর বউ মিসিং। নিস্তব্ধ কক্ষে হাত পা গুটিয়ে বসে আছে উজ্জ্বল। মাথা ভর্তি দুশ্চিন্তা থেকে থেকে হাত পা কেমন অসাড় হয়ে আসছে। বিছানার এক কোণে তাকিয়ে উজ্জ্বলের চোখ ভিজে ওঠে। নিজের অনুভূতির কাছে নিজেরই নিয়ন্ত্রণ নেই। কন্ট্রোললেস উজ্জ্বলের যখন হাসতে মন চায় হেসে ফেলে, কাঁদতে মন চাইলে কেঁদে ফেলে। যখন রাগ ওঠে তখন লণ্ডভণ্ড সবকিছু। ডুমুর বালিশটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে অস্থির উজ্জ্বল। চাচা জানে নাম্বারে বেশ কয়েকবার ফোন করেছে, অথচ নাম্বারটা বন্ধ। এছাড়া কোনো নাম্বার উজ্জ্বলের কাছে নেই। সময়টা বড্ড স্রোতের বিপরীত যাচ্ছে। একবার, শুধু একবার যদি স্রোত শামসুল সাহায্যের হাত বাড়াতো, উজ্জ্বল একটা না একটা রাস্তা ঠিকই খুঁজে পেত। নিদ্রাহীন উজ্জ্বলের সারাটা রাত কাটে। দিনের আলো ফুটতেই উজ্জ্বল আবার ব্যস্ত হয়ে যায় রুমুকে খুঁজতে। হিমেলের বাড়িতে গিয়েও উজ্জ্বল তল্লাশি চালায়, তবে রুমুর খোঁজ নেই। আশ্চর্য, মেয়েটা কি নিরুদ্দেশ হয়ে গেল? উজ্জ্বলের অসময়ের সময়টা কেটে গেল আরো 2 দিন। আজ 3 দিন হলো রুমুর খোঁজ পেল না উজ্জ্বল। রাশেদের পেছনে গুপ্তচর লাগিয়ে রেখেছে, অথচ রাশেদের আচরণে তেমন কিছুই কারো চোখে পড়ল না। সৈয়দ ইসমাইল ব্যবসায়িক কাজ সেরে বাড়ি ফিরেছে আজ। তপ্ত গরমে জনজীবন অস্থির। আনিকা লেবুর শরবত এনে গ্লাসটা রাখলো টেবিলে। কিরে মা, কেমন আছিস? ভালো আব্বা। আপনি ভালো আছেন? কাজ সব ঠিকঠাক ভাবে সেরেছেন? হুম, সব ভালোই ভালোই শেষ হয়েছে।
আমি গোসলে যাব। তুই লুঙ্গি গামছা নিয়ে বাথরুমে রেখে আয়। শ্বশুরের ভীষণ ভক্ত আনিকা। এত বছরে মেয়েটা অন্তত বুঝে ফেলেছে এই সংসারে যদি কোনো মানুষ থেকে থাকে তবে তিনি হলেন সৈয়দ ইসমাইল। বাকি দুজন তো অমানুষের কাতারে পড়ে। রুমুর কথা ভাবতেও তার গায়ে কাঁটা তুলে। নিজের সংসার বাঁচাতে রুমুকে ঠেলে দিল অন্ধকার জগৎটায়। অথচ এমন ননদ কজনে পায়। রুমুর মাঝে কোনো হিংসা বিদ্বেষ নেই, তর্ক বিতর্ক নেই। মেয়েটা আনিকাকে নিজের বড় বোনের মতোই ভালোবাসে। গত কয়েকদিনে অপরাধ বোধে নিংড়ে যাচ্ছে আনিকা। আর এসব মানা যায় না। উজ্জ্বলকে সব কথা জানানো উচিত, কিন্তু আনিকার কাছে কোনো ফোন নেই, বাইরে বের হওয়ার সুযোগও নেই। সব মিলিয়ে অপরাধ বোধের পাল্লাটা ক্রমশ ভার হচ্ছে। আনিকা যখন শ্বশুরের কক্ষে প্রবেশ করলো তখনই তার হাত চেপে ধরল রাবেয়া। দ্রুত দরজা ভিড়িয়ে কড়া গলায় বললেন, খবরদার, তোমার শ্বশুরের কাছে কিচ্ছু প্রকাশ করবে না, কিচ্ছু বলবে না তাকে, বুঝতেও দেবে না এসবে তুমি জড়িত। আমি কিচ্ছু বলবো না আম্মা, কিন্তু কিন্তু কি? রুমুকে কাল দুপুরে খাবার দিয়েছেন, আর তো চুপ কর, এত দরদ দেখাতে হবে না। আমার মেয়ে, আমি বুঝবো। তুই তো গায়ের জোর দেখিয়েছিস, এখন গায়ের জোর বের হবে। এক ধমকে আনিকা চুপসে যায়। মেয়েটা কোনো মতে লুঙ্গি গামছা নিয়ে বেরিয়ে পড়ে। সময় গড়ায়। উজ্জ্বল অপেক্ষায় থাকে সৈয়দ ইসমাইলের। তিনি যে বাড়ি ফিরেছেন তাও উজ্জ্বলের জানা নেই। নিদ্রাহীন, অনিয়মিত খাওয়া দাওয়া, দুশ্চিন্তা, সব মিলিয়ে ছেলেটার জীবন অন্ধকারে গোলক ধাঁধায় ডুবে গেছে। রুমুদের আত্মীয় স্বজনদের উজ্জ্বলের চেনা আছে, কিন্তু রুমুর খোঁজ কেউ দিতে পারল না। উজ্জ্বলের জেদ জন্মে গেল আনিকার উপর। শুধু একবার আনিকাকে একা পাওয়া যাক, তারপর হাড়ে হাড়ে সব বের করবে। রাশেদ রাবেয়াকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ইদানিং থেকে থেকে বাতের ব্যথাটা বড্ড বেশি জ্বালাতন করছে। এর মাঝে মাঝরাতে জ্বর। সব মিলিয়ে শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে। তাই বাধ্য হয়ে আজ ডাক্তারের শরণাপন্ন হতেই হলো। যাওয়ার আগে অবশ্য আনিকাকে হুমকি ধামকি দিতে ভুলেননি। সৈয়দ ইসমাইল তখন ঘুমে বিভোর। সন্ধ্যার পর তপ্ত আবহাওয়াকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঝমঝমে বৃষ্টি নেমেছে। আকাশের বিদ্যুৎ চমকানো দেখে শিউরে উঠছে আনিকার দেহ। আকাশ গর্জনে ভূমি কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে। আনিকার মনে প্রশ্ন জাগে, রুমু নিশ্চয়ই একা ভয় পাচ্ছে। আনিকার দু চোখ ছলছল করে। দরজার চাবিটাও তার কাছে নেই। যদি থাকতো অন্তত কিছু একটা করা যেত। অন্যায়ের প্রতিবাদ করার সাহস আনিকার কখনো হয়নি। রাশেদের ভালোবাসায় সর্বদা বুঝ সে, কিন্তু আজ যেন নিজের বিবেক তাকে প্রশ্ন তুলছে। রুমুর বিশ্বাসে আঘাত দেওয়া কি ঠিক হয়েছে? শরীরের চামড়ায় জ্বলন ধরছে। কি করবে না করবে সব মিলিয়ে মানসিকভাবে ভীষণ চাপে পড়ে গেল আনিকা। আচমকাই হু হু করে কেঁদে উঠে সে। মেয়েটা জানালায় কপাল ঠেকিয়ে অঝরে কাঁদছে। ভেবেছিল বৃষ্টির শব্দে রুমের বাইরে নিশ্চয়ই তার কান্নার শব্দ যাবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে সৈয়দ ইসমাইলের কানে ঠিকই কান্নার শব্দ গেল। তিনি ছুটে এসে আনিকার কক্ষে প্রবেশ করলেন। কিরে মা, ভয় পাচ্ছিস? কাঁদিস না, এইদিকে আয়, জানালা বন্ধ কর। আমি একটা অন্যায় করেছি আব্বা। কি অন্যায়? আমি আমি কান্নার দাপটে আহাজারি করতে থাকলো আনিকা। নিজেকে সামলে হেঁচকি তুলে বলে, আব্বা, রাশেদের কথায় রুমুকে মিথ্যে বলে এই বাড়িতে এনেছি। আপনার ছেলে আর আম্মা মিলে মেয়েটাকে অনেক মেরেছে, মেরে বেঁধে রেখে দিয়েছে ছাদের চিলে কোঠার ঘরটায়। 4 দিন হয়ে গেল, দিনে একবেলা খেতে দেয়, গতকাল থেকে খেতে দেয়নি। আব্বা, মেয়েটা খুব কষ্টে আছে। আমি আমার সংসার বাঁচাতে অন্যায় করেছি আব্বা, আমাকে আপনি শাস্তি দিন। উজ্জ্বল, আব্বা নিচে নেমে আয়। মায়ের ডাকে ঘাড় ঘুরিয়ে তাকালো উজ্জ্বল। হাত ইশারায় নার্গিসকে যেতে বলে চুপচাপ দাঁড়িয়ে রইল ছাদে। একের পর এক বজ্রপাত আজ ভূমি কাঁপিয়ে তুলছে। বিজলির চমকে আকাশ ফেটে চৌচির। আধারের কোলে যখনই বিশ্রীর আলো ছড়িয়ে পড়ে, বাচ্চা বৃদ্ধ সবারই বুক কেঁপে ওঠে। অথচ উজ্জ্বল এসবকে পরোয়া করল না। ছেলেটার ঠাই দাঁড়িয়ে রইল নিগুড় চুপচাপ। ভিজে একাকার অবস্থা, চুল চুয়ে চুয়ে পানি পড়ছে। ভিজে একাকার অবস্থা, চুল চুয়ে চুয়ে পানি ঝরছে। রুমু কোথায়? যেখানেই হোক পালিয়ে যাওয়ার চেষ্টা করত, অন্তত একবার ফোন করত। অথচ রুমু নিরুদ্দেশ, কোনো খোঁজ নেই। উজ্জ্বল আর মনকে বোঝাতে পারে না। রুমু যে তাকে ঠকালো সবাই এটাই মেনে নিল, অথচ উজ্জ্বল কখনোই তা মানবে না। উজ্জ্বলের কান্না পায়, কেঁদেও ফেলে। দমকা হাওয়া আর বৃষ্টির দাপটে তার কান্না দেখা গেল না। অপরদিকে বজ্রপাতে এবং ঝমঝমে বৃষ্টির শব্দে শোনা গেল না তার হাওমাও কান্নার আওয়াজ। না চাইতেও কেন মনে হচ্ছে রুমু তাকে ঠকালো। উজ্জ্বল সারা সাত পাইচারি করলো। বুকের ভেতরটা কেমন চিনচিন করছে। বৃষ্টি কমার নেই, উল্টো বাড়ছে।
আকাশটাও আজ ক্রমশ ধমক দিচ্ছে। ছোটবেলায় সে বজ্রপাতের শব্দে ভয়ে মায়ের কোলে আড়াল হতো। তখন তার মানুষ হারানোর ভয় ছিল না, কিন্তু এখন তার মানুষ হারানোর ভয় হয়েছে। সেই ভয়ের কাছে বজ্রের শব্দ কিছুই না। রুমুদের বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল উজ্জ্বল। সারা পাড়ায় বিদ্যুৎ চলে গেছে অনেকক্ষণ আগেই। সারাটা পাড়া অন্ধকার ভুতুড়ে। রুমুদের জানালার আলোয় একটুখানি আলোর দেখা মিলছে। এটা রুমুর ভাইয়ের রুম। ছাদে তাকিয়ে উজ্জ্বলের যন্ত্রণা বাড়ে। সে আম গাছের ডাল বেয়ে কতবার যে রুমুদের ছাদে গিয়ে তার সাথে দেখা করেছে তার হিসাব নেই। পুরনো স্মৃতির ডায়েরিটা খুলে উজ্জ্বলের ইচ্ছে জাগলো আবার সেই ছাদে যেতে। তবে বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে আছে গাছের ডাল। একবার পা পিছলে পড়লে কেলেঙ্কারি কাণ্ড বাঁধবে। উজ্জ্বল এইসব সতর্ক বার্তা গায়ে মাখল না। নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে গাছ বেয়ে চলে গেল রুমুদের ছাদে। প্রবল বৃষ্টি, সেই সাথে বাতাসের দাপট কমার নাম নেই। উজ্জ্বল ছাদে লেপ্টে বসল। কিছুটা সময় কাটানোর পর তীব্র জোরে বজ্রপাত হতেই দ্রুত গিয়ে চিলেকোঠার ঘরের সামনে দাঁড়ায়। এই বাসটা নিশ্চয়ই আশেপাশে পড়েছে। প্রচন্ড শব্দে কেঁপে ওঠে মৃত্তিকা। ভয় না পাওয়া উজ্জ্বল এবার একটু হলেও ভয় পেয়েছে। উজ্জ্বল চিলেকোঠার দরজার পানে তাকায়। রুমুকে সারাবারে খুঁজলেও চিলেকোঠার ঘরটাই খোঁজা হয়নি। দু চোখের দৃষ্টি ছলকে উঠে উজ্জ্বলের। হৃদস্পন্দনের গতি ক্রমাগত বাড়তে থাকে। এক মুহূর্তও দেরি না করে চিলেকোঠার দরজায় পরপর বেশ কয়েকবার পদাঘাত করল। দরজার কবজায় ছোট্ট একটা তালা ছিল। সেই তালাটাকে ভাঙলো ইটের সাহায্যে। বেশ কয়েকবার চেষ্টায় উজ্জ্বল সফল হলো, তবে দরজা খুলে কিছুই দেখতে পেল না। নিবিড় অন্ধকারে ভ্যাপসা গন্ধ। এবারেও হতাশার শ্বাস ছাড়ল সে। আচমকা বিজলি চমকালো। বিজলির আলো প্রবেশ করলো চিলেকোঠার ঘরে। সে আলোতে উজ্জ্বল এক পলক দেখলো হাত পা বাঁধা একটা মেয়েকে। বুকটা ধক করে উঠল তার। শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ল। শনশন বাতাসে গায়ে কাটা দিল মুহূর্তেই। উজ্জ্বল এগিয়ে গেল, অন্ধকারে টেনে ধরল মেয়েটাকে। উজ্জ্বলের শীতল হাতের ছোঁয়ায় মেয়েটার দেহ ছটফট করে ওঠে। দ্রুত হাতে মেয়েটার মুখ থেকে টেপ টেনে ছিঁড়ে খুলতে শুরু করে। পুনরায় বিজলিতে উজ্জ্বল দেখতে পেল রুমুর মুখ। এক পলকে উজ্জ্বলের বুকটা খা খা করে উঠল। ছেলেটা কাতর কণ্ঠে শুধায়, আমার রুমু। অনেক চেষ্টার পর রুমুর মুখ থেকে টেপ খুলতে সক্ষম হলো। ঠোঁট থেকে ঘাড় পেঁচিয়ে টেপ লাগানো হয়েছিল বলে টেপ খোলার সময় রুমু বেশ ব্যথা পায়। মেয়েটা ক্ষণে ক্ষণে ব্যথায় গো গো শব্দ তুলে। হাত পা সম্পূর্ণ টেপের সাহায্যে বাঁধা। নিঃসন্দেহে বলা যায় কোনো পাষাণ লোকের কাজ ছাড়া আদৌ কারো পক্ষে এমন কাজ সম্ভব নয়। উজ্জ্বল হাতের টেপগুলো টেনে খুলতে গিয়ে হাঁপিয়ে ওঠে। এত এত টেপ এলোমেলো ভাবে বাঁধা, তার উপর প্রতিটা টেপ রুমুর চামড়ার সাথে লেগে থাকায় পশমে টান লাগতেই ব্যথা লাগছে। রাশেদের মার খেয়ে মেয়েটার সারা দেহের অনেকাংশ ছিঁড়ে গেছে, তাই ব্যথা আরো বেশি লাগছে। উজ্জ্বল পাগলের ন্যায় বিলাপ করছে। ধমকি ধামকি গালাগাল যা আসছে তাই বলছে। উজ্জ্বলকে বাধা দিয়ে রুমু হ্যাচর প্যাচর অবস্থায় ভাঙা গলায় বলে, ব্যথা। রুমু, একটু ধৈর্য ধর, একটু। রুমু কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়, অর্থাৎ সে পারবে না। উজ্জ্বল টেপ ছেড়ে রুমুর গালে হাত রাখে। তীব্র ব্যথায় কুকড়ে যায় সে। তোকে নিয়ে যাবো আমি। উজ্জ্বল রুমুকে হাত পা বাঁধা অবস্থায় কোলে তুলে নেয়। বৃষ্টির তেজ তখনও কমেনি। বাতাস, বৃষ্টি, বজ্র সব মিলিয়ে পরিস্থিতি ভীতিপ্রদ। ছাদের দরজাটা বন্ধ। উজ্জ্বল পড়ল ব্যাপক দুশ্চিন্তায়। রুমুকে নিয়ে তো গাছ বেয়ে নামা যাবে না। কি করবে সে? মেজাজটা এমনিতেই খিচেছিল, তার উপর বাধা পেয়ে রাগে গর্জে উঠল উজ্জ্বল। রুমুকে পাজা কোলে রেখেই একের পর এক পদাঘাত করল লোহার দরজাটাতে। রুমু উজ্জ্বলের রাগ ক্ষোভ কিছুই পরখ করল না। সে শুধু উজ্জ্বলের বুকে নিজের আগলে থাকা অস্তিত্ব অনুভব করল। এই যেন পরম শান্তি, শান্তি, শান্তি। এই তো তার শান্তির স্থান। সৈয়দ ইসমাইল বাক্য হারা হয়ে বসে আছেন। তার পাশে দাঁড়িয়ে কাঁদছে আনিকা। রাশেদের কতটা দুঃসাহস হলে এবার বাইরে ছাড়িয়ে ঘরের মানুষের উপর আঘাত করে। এত বড় ষড়যন্ত্র করার দুঃসাহস করার ইন্ধন নিশ্চয়ই রাবেয়া দিয়েছে। ইসমাইল উঠে দাঁড়ালেন। আনিকাকে ধমক দিয়ে বলেন, রুমুর বিয়ের ব্যাপারটা আমি জানতাম, আর আমি তাদের পক্ষ ছিলাম। উজ্জ্বলকে রুমুর পাশে পেয়ে কতটা নিশ্চিন্ত হয়েছি তোর ধারণার বাইরে। আমি তোকে আমার আরেক মেয়ে ভেবেছি, আর তুই আমার মেয়েটার সংসার ভাঙতে উঠে পড়ে লেগলি। আনিকা কান্নায় ভেঙে পড়ল। দ্রুত ইসমাইলের পা জড়িয়ে ধরল। আব্বা, আমি নিজের সংসার বাঁচাতে। আনিকা থেমে গেল। ঘরের দরজা থেকে ধুমধাম শব্দ হচ্ছে। শব্দটা কমার পরিবর্তে ক্রমশ বাড়তে থাকলো। দরজাটা যেন এক্ষুনি ভেঙে যাবে। সৈয়দ ইসমাইল টর্চ লাইট নিয়ে ছুটে গেলেন ছাদে।
তার পেছন পেছন গেল আনিকা। প্রথমে তিনি দরজা খোলার সাহস করলেন না, কিন্তু উজ্জ্বলের আওয়াজ পেয়ে দরজা খুলতেই চমকে যান যখন দেখলেন ভেজা চবুথুবু উজ্জ্বল, তার কোলে রুমু। উজ্জ্বল, এত রাতে তুমি ছাদে? চাচা যান, কবে আসলেন? আজ। রুমুকে কোথায় পেলে? মেয়েটার কি হয়েছে? আমার রুমু ঠিক আছে তো? আপনি আমার পাশে ছিলেন না চাচা, পাশে ছিলেন না। আমার কাছের আপন কেউ আমার বিপদে পাশে ছিল না, কেউই না। অভিযোগের সুরে কথাটি বলে প্রস্থান করলো উজ্জ্বল। যাওয়ার আগে আনিকার দিকে তাকালো ঘৃণা ভরা দৃষ্টিতে। নিজ বাড়িতে ফিরে উজ্জ্বল কারোর সাথে কোনো কথাই বলল না। রুমুর করুণ পরিস্থিতি দেখে নার্গিস কান্না আটকাতে পারলেন না। মেয়েটার সারা শরীরে ছোপ ছোপ রক্তের জমাট বাঁধা দাগ। মাঝরাতে যে যার রুমে, উজ্জ্বল বারান্দায় দাঁড়িয়ে শুনছিল রাশেদের চিৎকার চেঁচামেচি। সেই সাথে থেমে থেমে রাবেয়ার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। বৃষ্টির দাপট তখন কমে এসেছে, সেই সাথে বাতাসের তীব্রতা। এখন শুধু ঝিরঝির বৃষ্টি পড়ছে। উজ্জ্বলের কানে এলো রুমুর কান্নার আওয়াজ। ছেলেটা ছুটে নিজ কক্ষে ফিরল। রুমু, কি হয়েছে? কাঁদছিস কেন? আপনি কোথায়? এই তো। আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। রুমুকে 3টা কাঁথা দেওয়া হয়েছে, অথচ মেয়েটা থেকে থেকেই বলছে ঠান্ডা লাগছে। উজ্জ্বল এগিয়ে এলো, বুকের সাথে জড়িয়ে ধরল রুমুকে। এবার ঠিক আছে? আপনি যাবেন না? আমার ভয় লাগে। ঘুমা। নানা, চোখ বন্ধ করলে ভয় লাগে। অন্ধকার দেখি, সবটা অন্ধকার। কিন্তু আলো তোর চোখে সয় না। অন্ধকারেও তো ভয় লাগে। উজ্জ্বল চুপ রইল। এতদিন একা অন্ধকার রুমে বন্ধ থাকায় রুমুর চোখে আলো লাগলেই অস্বস্তি লাগে। অপরদিকে অন্ধকারের চেয়ে ভয় পাচ্ছে। এই মুহূর্তে উজ্জ্বল কি করবে ভেবে পায় না ছেলেটা। উজ্জ্বল রুমুর চুলে বিড়ি কেটে দেয়। তৎক্ষণাৎ চাপা আর্তনাদ করল রুমু। উজ্জ্বল ঘাবড়ে যায়। কিরে, কি হয়েছে? ব্যথা, ব্যথা। চুলেও ব্যথা? চুল টেনে মেরেছিল। উজ্জ্বল চোখ বন্ধ করে। রাশিদকে জ্যান্ত গিলে খেলে শান্তি পেত। উজ্জ্বল, হুম। আমি কি সত্যি আমার মায়ের মেয়ে? এমন কেন মনে হলো? পরিস্থিতি অনেক কিছুই মনে করাতে বাধ্য করে। পাকা পাকা কথা না বলে ঘুমা। ওরা অনেক ঘুমিয়েছি। উজ্জ্বল প্রত্যুত্তর করে না, দাঁতে দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণে রাখে। আগামী দিনগুলো কেমন যাবে তার জানা নেই। রাশেদের কর্মকাণ্ডে মার্ডার করার মতো দুঃসাহস সে করে দেখাতে পারে। রুমুর যখন চোখ লেগে এলো, তখনই করাঘাতের শব্দে তার ঘুম ভেঙে গেল। উজ্জ্বল উঠে গিয়ে দরজা খুলল। এত রাতে নার্গিসকে দেখে বলে, আম্মা, এত রাতে উঠলেন কেন? রাশেদের চিৎকার শুনছিস? হারামজাদা তোর চাচার কোনো ক্ষতি করে দেবে। সেই সাহস করবে না। যে ছেলে তার আপন বোনের সাথে এতটা করতে পারে, সে ছেলে নিজের বাপকেও খুন করতে পারবে। ঘুমান আম্মা, এদিকে কান না দিলেই ভালো হবে। নার্গিস চলে গেলেন। উজ্জ্বল দরজা বন্ধ করে ফিরে এলো রুমুর কাছে। রুমু, একটা প্রশ্ন করব, উত্তর দেবে? কি প্রশ্ন? আমাকে ডিভোর্স দেবে?